তাছাড়া আরো একটা বড় দুর্ভাগ্যজনক সমস্যা আছে এই সোশ্যাল মিডিয়ার প্রভাব বিস্তার অনেক কি যে এইটা একটা ভালো ভিডিও বানিয়ে যদি ফেসবুকে ছেড়ে দিবার পারি হ্যাঁ যার জন্য একজনকে মারতেছে দুইজনে বা পাঁচজনে একজনে মারতেছে ইমিরে বাইরে দর্শকরা কি করতেছে মোবাইলটা তার রেকর্ডিং করতেছে এই যে নিষ্ঠুরতা বহুত স্টুডেন্ট কইবার চায় এক হাতে তুরাল থাকতো এক হাতে কোরআন থাকতো না আমি কিন্তু কোন লেখার মধ্যে পাইনি কোন সম্রাটের ধর্ম প্রচার করার জন্য কলেমার দাওয়াত দেওয়ার জন্য তবলিগ করবার গেছে তাই না আমি পাইনি যে ওই মাদ্রাসা বা টুলে পইরা সংস্কৃতির পণ্ডিত আর মাদ্রাসার হুজুর এগুজনের সমাজে কোনো কাম নাই এগুজনের সমাজে কোনো কাম নাই একজন মুক্তি যখন পইরে আইব পইরে এসে সে কি ডাক্তারি করে আসবো মাস্টারি করে আসবো তার উপায় কি তোর মাদ্রাসা খুইলে চান্দা তুইলে খাওয়া ছাড়া তার রাস্তা নাই প্রিয়ানুকের কিতাবটা পড়ল প্রিয়ানুক উনি একটা কিতাব লিখছে উনি প্রায় 200 পৃষ্ঠা জোড়া বিবরণ দিছে তাজমহলটা একটা হিন্দু মন্দির আছে আর সবকিছু মিথ্যা মুসলমান তখনকার মুসলমান করলো কি ধর্মীয় ভাবে পরিষ্কার পবিত্র জায়গা দেশ পাক স্থান এই দেশের নীতি এই দেশের রাষ্ট্রনেতা বানাইলো জিন্নারে যার ধর্ম নাই এথিস্টটা ছিল গত ইলেকশনের 3 দিন আগে শুরু বেড়াতে মিটিং করলো রহিম আজমল মিটিং করে বললো এবার লঙ্গি টুপি সরকার হইবে সারা আসামে হাহাকার লেগেছে সর্বনাশ যত হিন্দু মানুষ আছে তারা বল সর্বনাশ না না এটা তো সাংঘাতিক কথা বলছে লঙ্গি টুপি সরকার হবো যার জন্য তারা আর অন্য কথা বাদ দাও অন্য দল বাদ দাও অন্য নীতি বাদ দাও এবার ভোটটা আমরা হিন্দুরা হিন্দুকে দিয়া হিন্দুর দলরাও নয় লঙ্গি টুপির সরকারের দল থাকুন রাখবো বাট লঙ্গি টুপি সরকার এটা একটা ফিক্সড ওয়ার্ড ফিক্সিং বাই সামবডি এলস হাই এভরিওয়ান আজকে আনগর মাঝে আবার এলাম নতুন একটা এপিসোড নিয়ে মিস্টার এক্সম্যান শোর আজকের স্পেশাল গেস্ট বিএসবি কলেজের ইনচার্জ প্রিন্সিপাল মোফাজ্জল হোসেন হিস্টোরি ডিপার্টমেন্টের মুরব্বি আসাল মোফাজ্জল স্যার। তো বর্তমান স্যার আপনি তো একটা কলেজ হয়তো প্রায় 35 বছর কলেজে শিক্ষা দিলেন, তো স্যার এই যে কলেজে জীবনে যেটা ইউনিয়ন বডি নিয়ে যেটা মানে রাজনীতি হয় কলেজের ভিতর মহলে, স্যার এটা নিয়ে কী করেছেন বা হয়তো এই রাজনীতি নিয়ে ইউনিয়ন বডি নিয়ে দেয় দাঙ্গা মারপিট এই রকমের ধরনের একটা যে প্রভাব পড়ে স্যার এটা নিয়ে আপনি স্যার কী করেছেন? এইটা আজকে তোমরা যে প্রশ্নটা করছো ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে এই প্রশ্নের জটিলতা নিয়ে আজ থেকে 15-20 বছর আগেই ওখানে অনেক ভেজাল গেছে। কেরালা গভর্নমেন্টেও আর প্রিন্সিপাল কাউন্সিল কেরালার এর একটা কেস নিয়ে আসছিল স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশনটা কিভাবে হওয়া লাগে, পাতা সম্ভব না অসম্ভব। সেখানে সুন্দর একটা ভার্ডিক আসছিল তখন তদানীন্তন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জেবি লিংডু উনি একটা রিকমেন্ডেশন দিছিল কলেজ ইলেকশন ইউনিভার্সিটি ইলেকশনের ক্ষেত্রে যে যদি কন্ডিসিভ এনভায়রনমেন্ট নাই ইলেকশন পাতার, যদি দেখা যায় একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় ইলেকশন পাতলে, তাহলে সে শিক্ষানুষ্ঠানে অন দ্য বেসিস অফ দিস গ্রাউন্ড ইলেকশন পাতার প্রয়োজন করে না, তার নমিনেট করে দিতে পারে। কিন্তু যদি দেখে যে একটা ডেমোক্রেটিক ওয়ে অফ সিস্টেম, স্বাধীন দেশের একটা সিস্টেম, ইলেকশন একটা সিস্টেম, এটার সাথে ছাত্র ইনভলভ হওয়ার প্রয়োজন আছে, অভ্যস্ত হওয়ার প্রয়োজন আছে। গতিকে এদের নেতা নির্বাচনের জন্য ইলেকশনের মাঝ দিয়ে যদি আনা যায় এই ব্যবস্থাটার জন্য উৎসাহ দিছে, কিন্তু সেখানে স্ট্রংলি পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট, বাইরের মানুষের ইনভলভমেন্ট, বাইরের টাকার ব্যবহার, ডাইরেক্ট টাকার প্রাচুর্যতা বা কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে ইউনিভার্সিটি কলেজের ইলেকশনের কোনো আলোচনা, ইভেন একটা প্রিন্টের কাগজ, প্রিন্টিং করা কাগজ ব্যবহার করা পর্যন্ত এইসব ইলেকশনে কলেজে অ্যালাউ করে নাই, ভিতরে মানে করে নাই। আমি আমার কলেজ যেটা শুরুটা বিএসবি কলেজ, ওখানে আমি তোমরাও জানো ওখানে পড়ছো তোমরা, প্রায় অনেক বছর শেষে আমার তো মনে হয় প্রায় 15-20 বছর ইলেকশন আমি আমার ওটা নিজস্ব এক নিজের কাম ছিল, কারণ ওখানে আমি কাম করতে সবসময় নিরপেক্ষভাবে কাজ করছি। আর স্টুডেন্ট সোসাইটিতে একটা কথা আছিল যে হোসেন স্যার হি ইজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ইনজাস্টিস
আমি স্ট্রিক অ্যান্ড জাস্টিফাইড পারসন। আর যার জন্য কোনো স্টুডেন্ট আমাকে নিয়ে কোনোদিন প্রশ্ন তুলে নাই। তবে ইলেকশন বড় সুন্দরভাবে আমি চালাইছি, কিন্তু তবুও আমি অনুভব করছি যে এই যে যারা ইলেকশন খেলায় ছাত্ররা, ওরা কোনো দলের নাম বা কোনো বাইরের নেতা আসে না, কিন্তু তাই বুঝে এই কথা ঠিক না যে বাইরের রাজনৈতিক নেতাদের এখানে কোনো ইনভলভমেন্ট নাই। আছে তার বাসনা বা সেন্ট আমি পাইছি, তবে তারা এখানে প্রায়োরিটি লাভ করে নাই বা তেমন কোনো ফাউল করে নাই। তো ইলেকশন মানে আসলেতে রাজনীতি বিবর্জিত ইলেকশন সুপ্রিম কোর্টেও চায়, আমরাও চাই, কিন্তু ন্যস্ত স্বার্থ মনোবৃত্তি যেটা রাজনীতির দলের সাথে, এই ন্যস্ত স্বার্থ মনোবৃত্তির জন্য প্রকারান্তরে আমরাও তলে তলে যাই এই ইলেকশনে বিভিন্ন দলের মানুষের মদত দিই। কয়াগুছি একটা বেঞ্চার কলেজ, হাই রে ইলেকশন, হাই রে বাস গাড়ি ভাড়া করে পোলাবানের স্লোগান বাইরে শৃঙ্খল মানে একটা পরিবেশ, শৃঙ্খল মানে এসপি লেভেলে থেকে প্যারামিলিটারি ফোর্স ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য ডেপ্লয় করা লাগে ওইরকম একটা পরিবেশে। কিন্তু স্যার এই বস্তুটা আমি প্রাউড ফিল করি যে আন্নের নেতৃত্ব ওই বিএসবি কলেজে এত সুন্দর এত ডিসিপ্লিনভাবে ইলেকশন হয়েছে। আর ওই জায়গায় আমি স্যার আমি তো আপনার স্টুডেন্ট স্যার, আপনি শিক্ষা পাইছি, তো আর আপনি এত ডিসিপ্লিন মেনটেন করতেন, আর আপনি হয়তো এত স্টেক ছিলেন যে প্রত্যেকজন স্টুডেন্ট আপনার মানে মানে সম্মান সবাই সম্মান করতো যে না হোসেন স্যার ইজ রাইট, হোসেন স্যার ইজ রাইট। আর যদিও কোনো দল সংগঠনের মানে যদি এঙ্গেজ হইবার চাইতো, কিন্তু ক্যাম্পাসের ভিতরে স্যার আপনি প্রবেশ করেন না, কোনো এলাও করেন না, উইদাউট জিরো রিলাক্টেন্ট I protest them. I told them, yes, you must not come inside the campus, at least during the period of election. Yes. আর এই যে স্যার আপনার যে মানে ওই জায়গায় আপনার খালি আমি একজন শিক্ষক হিসেবে পাইনি, আপনি একটা লিডার হিসেবে পাইছি কলেজের মধ্যে। সো স্যার হেডার জন্য আমি প্রাউড ফিল করি। 2020 সন থেকে 21 সনের মধ্যে মহামারী করোনা হয়ে যাওয়ার পরে মানুষ দিনের দিনে ডিজিটাল মাধ্যমের উপরে বেশি ফোকাস করা আরম্ভ করলো। আজরি সময় পাওয়ার পরে মানুষের কিতাব পড়া বা পেপার পত্রিকা পড়াটা কিন্তু দিনে দিনে কমিয়ে দেওয়া যেন লাগে। সো স্যার এইটা কী করবেন বা হয়তো এটার জন্য আঙ্গরে সমাজ ব্যবস্থার ক্ষতি হইতেছে না স্যার? হ্যাঁ, এটা একটা তুমি মূল্যবান প্রশ্ন নিয়ে আসছো, আর খুব সমকালীন মানে প্রয়োজনীয় প্রশ্ন এই ব্যাপারে। হ্যাঁ, মোটামুটি সাধারণ পৌর থেকে সাধারণ রিডার থেকে শুরু করে স্টুডেন্ট যারা একাডেমিক পর্যায়ে যারা সবাইকে একটু একটু না বেশ কিতাব বিমুখ অধ্যয়ন বিমুখ চরিত্র ইতিমধ্যেই কিছু গড়ে উঠছে। এর জন্য অনেক ফ্যাক্টর দায়ী, তবে মূলত একটা ফ্যাক্টরই আমি বেশি করে একজন শিক্ষক হিসেবে যেটা সোশ্যাল মিডিয়া বা এলপিজি, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, এই এলপিজি সারা বিশ্বটাকে একদম মানে অত সংকুচিত করে একটা গায়ের মতো, একটা স্কুলের মতো, একটা কলেজের মতো, একটা অনুষ্ঠানের মতো, একটা ঘড়ির মতো বানিয়ে ফেলেছে, যেখানে সব কিছুই আমরা পাইতে পারি। এখন যারা হাই রুচি সম্পন্ন রিডার, তারাও এখান থেকে অনেক তথ্য পাইতে পারে। ওই অমুক লাইব্রেরিতে বেড়াও, অমুক লাইব্রেরিতে যাও, অমুক লাইব্রেরিতে এই জার্নি করো, কষ্ট করো, তার চেয়ে একটা এই যেটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে, ডিজিটাল সিস্টেমের মাধ্যম দিয়ে, বিভিন্ন গুগলের মাধ্যম দিয়ে, বিভিন্ন ইউটিউবের মাধ্যম দিয়ে, আরও বিভিন্ন পোর্টাল চ্যানেলের মাধ্যম দিয়ে বা এরকম ধরনের বিভিন্ন ইয়ের মাধ্যম দিয়ে সব ধরনের ইনফরমেশন আমরা পাইতে পারি বা তথ্য পাইতে, হ্যাঁ পাইতে পারি, ডাটা পাইতে পারি। যার জন্যে এটাও একটা মানে কারণ। তাছাড়া ইউথরা যেটা মোবাইল বেদি, আমি বহুত ক্ষেত্রে বেরিয়ে যাই দেখি ছোটো ছোটো মায়েরা কি, ছোটো ছোটো বাচ্চা থাকা মায়েরা কী করে, ওই কাজের বিরক্ত হইলে পোলাপানের দিকে, পোলাপানে যদি দিক দেরি দেয়, তাহলে ও যদি ওই 6 মাসের থেকে ধরো 1.5-2 বছর হইলি যথেষ্ট, তাকে সামনে একটা মোবাইল, টাচ স্ক্রিনে মোবাইল দিয়ে দিলে ওরা ওই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, এরা শান্তি এলে কাম করতে পারে। একটা বাচ্চার ক্ষেত্রে, অবুঝ বাচ্চা, একটা বাচ্চার ক্ষেত্রে যে আগুনেও হাত দিতে পারে, পানিতেও পুড়ে মরতে পারে, তেমন একটা বাচ্চাও মোবাইলের আসে কি, মোবাইলের প্রতি সে আকৃষ্ট হয়। তো ওইরকম আসক্ত এডিকশনের জন্যে কিতাবের প্রতি সাংঘাতিক ধরনের ইউজ,
5, 6, 7, 8 পোলাপান টেবিলে বসে কিতাব মেলে, তার উপরে মোবাইল নয় নিয়ে আরামে মোবাইল দেখতে থাকে। আর মোবাইলে কি দেখতেছে সেটা তো তাগো ব্যাপার, কিন্তু মিসইউজও কিছুমান স্টুডেন্ট করতেছে, কিছুমান স্টুডেন্ট না সাংঘাতিক, বিশেষ করে অশিক্ষিত মা বাপের ছেলেরা মেয়েরা, তারা তো এটার সুযোগটা, তাদের বাপ মার অশিক্ষিততার পশ্চাৎপদতার সুযোগটা তো বরাবরই নেয়। আবার আমাকে মতো শিক্ষিত মানুষের পোলাপানরাও যে সুযোগ নেয় না তা বলি না, এটা খুব ক্ষতি করে। আবার 2-4 জন এর মধ্যে খুব সিলেক্টেড নাম্বার মানে স্টুডেন্ট পাওয়া যায় না, তারা মোবাইলের থেকে সাংঘাতিক ধরনের ইনফরমেশন তারা কালেকশন করে। ক্লাস করতেও আমি অনেক ক্ষেত্রে দেখছি কতগুলো টপ কোয়ালিটির যেগুলো মেরিটোরিয়াস ভালো পোলাপান আছে, তাদেরকে কোশ্চেন করলে বা তাদেরকে বললে কিতাব সম্পর্কে যদি বলছি এই কিতাবটা পড়ছো না, এই কিতাবটা কিনছো না, না কিনি নেই, তাহলে তুমি এটা কোথা থেকে পাইলে? যে আমরা এটা গুগলে থেকে বের করছি স্যার, হ্যাঁ ওইরকম এ থেকে বাই করছি। তে কতগুলো এরকম লাভ হইতেছে, কিন্তু ক্ষতির পরিমাণটা আমাকেও সাংঘাতিক ধরনের বেশি। বিগত 7 দিনে আমাকেও গ্রামের আরেপাশে মিলে 2-3 কিলোমিটার এরিয়ার ভিতরে 4টে যুবক ছেলে, 4টের মতো যুবক ছেলে মোবাইল না পাওয়ার জন্য, বাপ মা কিনা দিবার না পারার জন্য সুইসাইড করছে। হ্যাঁ, একটা ছেলে মোবাইল, একটা চাষা ছেলে ঢালাই মিস্ত্রি কাজ করে, ও মোবাইল একটা কিনছিল কিস্তির পয়সা বাকি পড়ছে, যার জন্য তারা মোবাইল দোকানে টাইনে নিয়ে গেছে, টাইনে নেওয়ার জন্য আক্ষেপে ও জ্বলাইছে, ফাঁস নিয়ে মারা গেছে, সুইসাইড করছে। এইরকম তো মোবাইলটা এখন সাংঘাতিক ধরনের ইউথের জন্য, এডুলেসেন্স যারা কিশোরীদের জন্য ভালো হইতেছে, আর বিরাট মানে যেটাকে ভাবা যায় না। একটা ছেলে একটা বিয়ে মানুষ করে বড় করতে বাবা মার যে কষ্ট যায়, তারা এইভাবে অত মূল্যবান জীবনগুলো বিসর্জন দিতেছে। স্যার, বর্তমান সময় শিক্ষার প্রয়োজনীয়তা কি স্যার? শিক্ষার প্রয়োজনীয় বর্তমান সময়ের সাথে না, শিক্ষা ছাড়া তো আসলে আমরা চলাই পারব না। শিক্ষা ছাড়া কিভাবে চলা সম্ভব? একটা ভালো উপযুক্ত মানুষ নিজেকে সাপোর্ট দিয়া নিজের পরিয়াল নিয়ে নিজে বাঁচার জন্যে, আমি তো কৌশলপূর্ণ একটা কাম জানা মানুষ লাগবো, নির্দিষ্ট একটা কৌশল স্কিল তো আমি জানান লাগবো। যেরকম আমি হিস্ট্রির প্রফেসর, আমি হিস্ট্রি পড়ছি কারণ হিস্ট্রির প্রফেসর হিসেবে আমার একটা টিচিং লার্নিং কৌশল আমি শিখছি। এক্স্যাক্টলি মেকারি করে খাওয়ার জন্যেও কৌশলটা তো জানা লাগবো, মোবাইলের মেকার তাও তো শিখন লাগবো, শিক্ষা ছাড়া একটা একটা 1 ইঞ্চি আমরা আগেতে পারবো না। যার জন্যে শিক্ষা একটা জাতির, ওটার কি কয়, রাজহার, মেরুদণ্ড। শিক্ষাবিহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণী। ধরো একটা কেইছে বা একটা সাপই কত লম্বা কত দিগল হয়, ওরা দাঁড়াইতে পারে কি না? শিক্ষা না থাকলে সে ব্যক্তি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না, সে জাতি সে সমাজ কোনোদিন মাথা দাঁড়াইতে পারবো না। শিক্ষাহীন সমাজ আর এই যে আমরা ভূতের সমাজ একই, বা শিক্ষা ছাড়া সমাজ আর গুদামঘর। হ্যাঁ, গুদামঘরের ভিতরে কি আছে বাইরে থেকে বলা যায় না, আর বাইরে কি আছে গুদামঘরের ভিতরে থেকে বলা যায় না। শিক্ষা হইল আমাগো ওটার কি বলে যে জীবনটার সব কিছুই শিক্ষা, জীবনের অন্য একটা রূপ, জীবনের অন্য একটা অবস্থা। স্যার, বর্তমান 5th জেনারেশন চলতেছে স্যার। 5th জেনারেশনে মানে ছাত্র ছাত্রী আর টিচারের লগে যেটা সম্পর্ক লাগে মানে অন্যাগে, কিন্তু এই সম্পর্কের যেটা কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা কিন্তু স্যার কম দেখা গেছে। আগে মানে আজকে থেকে হয়তো 20 বছর আগে 30 বছর আগে স্টুডেন্ট আর স্যারের লগে বা টিচারের লগে যেটা সম্পর্ক আছে, যে সকালে যদি টিচারে দেখতো যে গুড মর্নিং স্যার বা হয়তো হেওয়া করা, কিন্তু বর্তমান সময়ে কিন্তু স্যার দেখা যায় না। বর্তমান দেখা যায় যে একটা রোড দিয়ে একটা রাস্তা দিয়ে টিচার আইতেছে, তার স্টুডেন্ট গেতেছে, কিন্তু তার লগে কোনো মাতবোল নাই বা হয়তো কোনো কথাবার্তা নাই। এই যে এই দূরত্বটা যে মানে গ্যাপসটা যে হইতেছে, কারণ কি স্যার? এটা হয়তো এটাও একটা মানে সমকালীন খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরছো। বর্তমান যেটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটা হয়েছে আমাকে, বিশেষ করে ইন্ডিয়া বা আসামের কথা যদি বলি, বা
থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথাই যদি বলি, এটা তুমি ভালো কথা তুলে ধরছো। আসলে সমস্যাটা হয়েছে আমাগো বৈদিক সিভিলাইজেশনের শুরুর থেকে আমাগো ইন্ডিয়ান সনাতন কালচারে বা ইসলামিক মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা ইসলামিক যেটা সোসাইটি, এগুলা সোসাইটিতে গুরু শিক্ষা গুরুরা দিত, শিষ্যরা গ্রহণ করত। গুরুকুল যেটা প্রথা, গুরুকুল প্রথা বা মক্তব প্রথা, এই ধরনের প্রথায় থাকতো। আর স্টুডেন্টরা মানে লাইফের জীবনের যত রকমের বিষয় আছে সব বিষয়ই তারা গুরুর কাছে থেকে আহরণ করত, শিক্ষা নিত। আর যার জন্যে তারা শিক্ষাটা ঠিক তারা এরকম ঐশ্বরিক একটা বিষয় হিসাবে ভাবত। গুরুর কাছে ওটা ঐশ্বরিক জিনিস, সেটাকে সেবা যত্নের মাঝ দিয়ে, ভক্তির মাঝ দিয়ে সেটাকে প্রাপ্ত করা হওয়া লাগবো, সেটা আয়ত্ত করা লাগবো। গুরুর ইচ্ছা, গুরুর মর্জি, গুরুর ইচ্ছা, গুরুকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, গুরু দেওয়ার শিক্ষা আমার ভিতরে থাকবে না। সে একটা সাধনা হিসেবে নিত, নিয়ে এইভাবে থেকে গুরুকে বহুত ক্ষেত্রে দেখা যায় হিন্দু শাস্ত্রে গুরুকে এরা ভগবানের স্তরে নিয়ে গেত গা। তো তার প্রতি তাদের যেটা ভক্তি আসতো, সেই ভক্তি বিশ্বাসটা আলাদা। কিন্তু আমাকে এখানে যখনই ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন, হ্যাঁ ওয়েস্টার্ন সিস্টেম অফ, ব্রিটিশরা আসার পরেই আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থার কপালে দুর্গতি ঘটলো। ওনারা দেশীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রচলন করলো। হ্যাঁ, তাদের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রচলন করার সময় একটা কথা সবই সন্দেহ করছিল ব্রিটিশ ইন্টেলেকচুয়াল যারা, তারা সন্দেহ করছিল যে আমরা অল্প সংখ্যক ব্রিটিশরা এসে ভারতে এই ভারতীয় মানুষকে যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমরা আমাদের ঔপনিবেশিক যেটা মনোবৃত্তি, আমাদের ঔপনিবেশিক যেটা দৃষ্টিভঙ্গি, এটা ওরা বুঝলে কি জানি আমাকে এই সাম্রাজ্যবাদী শাসন আমরা দীর্ঘদিন এখানে চালাইতে পারবো না। কিন্তু এক গ্রুপ আছিল যারা পশ্চিমীয় শিক্ষার পক্ষে যারা মত দিত, যারা ম্যাকুলিয়ে, চার্লস উড, ওরা বললো না, এই ধারণা আপনাদের সত্য না, কারণ আমরা এমন একটা শিক্ষানীতি ভারতের জন্য তৈরি করব, সে শিক্ষায় ভারতীয় পোলাপান রক্ত আর রঙে মাত্র ভারতীয় থাকবে, চিন্তা চর্চা আর দৃষ্টিভঙ্গি রুচিবোধ এন্টার তারা পশ্চিমিয়া হয়ে যাবে, ব্রিটিশ হয়ে যাবে। দে উইল রিমেন ইন ইন্ডিয়ান অনলি ইন ব্লাড অ্যান্ড কালার, but they will transfer Western in their mind and thought and action. আর যে শিক্ষানীতি এই জন্যই এই তাই হইলো, আমরা তাই পাইলাম শিক্ষা। ধরো একটা আমাকে গ্রাজুয়েট পোলাবান চকে পাথারে কাজ করতে গেলে লজ্জা পায়, কারণ বাবু হইছু, বাবু মানে ব্রিটিশ সাহেব হয়েছে। আমাকে বাঙালি মুসলমান পরিয়ালে বহুত পরিয়ালে আমি দেখছি ইঞ্জিনিয়ার পাশ করা পোলাহান রে বড় ভাই বা বাপে সাহেব কইতো। বাড়িতে রাস্তাতে মানুষ যাইতেছে, যদি বলতো প্রফেসর মোফাজ্জল বাড়িতে না, তখন বাড়িতে থেকে রিপ্লাই তো না, আঙ্গু সাহার বাড়িতে না। কিন্তু সেগুলো বাড়ির মানুষকে পড়ায় না, আমি আমার বাড়ির মানুষকে পড়াই না। তুমি আমার বাড়ির সামনে যাইতেছ, বলতেছ যে মোফাজ্জল স্যার বাড়িতে না, তে আমার বাড়ির থেকে আমার বাড়ির সদস্যরা বলতেছে না, আঙ্গু স্যার বাড়িতে না। তাই বাবু হয়ে গেছে সরকার বাবু, এমনি ধরনের উপাধি তাকে দিয়ে দিত, তারা কাজ করতো না। আজও এই ধরনের শিক্ষা নিয়ে তারা কাজ করে না। কিন্তু বিনিময়ে আরেকটা জিনিস করে উঠলো, এই পশ্চিমিয়া ভদ্রলোক হয়ে গেলাম আমরা, পশ্চিমা শিক্ষা নিয়ে পশ্চিমা ভদ্রলোক হয়ে গেলাম। আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থার যেটা মানামানি, শ্রদ্ধা ভক্তি, সম্মান করা, এই জিনিসটা পশ্চিমের শিক্ষা ব্যবস্থা তেমন নাই। এখনো আমেরিকায় যারা শিক্ষা গ্রহণ করে তারা প্রফেসরদেরকে, টিচারদেরকে স্যার বলে না, নাম শিরোনাম ধরে ডাকে, উপাধি ধরে ডাকে। যেরকম হ্যালো স্যার, গুড মর্নিং, ইভিনিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি। তারা
বন্ধুসুলভ, তাদের টিচাররা বন্ধুসুলভ আচরণ করে যাতে স্টুডেন্টে বেশি জানতে পারে, তাদের অবজেক্টিভিটি ওইটা। কিন্তু আমাদের দেশের যেটা শিক্ষা ব্যবস্থার অবজেক্টিভিটি অন্যরকম ছিল, যে শিক্ষা জ্ঞান আহরণ এটা একটা আধ্যাত্মিক জিনিস, সেটা গুরুর কাছে থেকে আহরণ করতে হয়। এই ধরনের চিন্তা চর্চার যেটা সংঘাত ওয়েস্টার্ন এডুকেশন আর দেশীয় শিক্ষা ব্যবস্থার, এই নিয়ে যে পাল্লায় যে ওয়েস্টার্ন এডুকেশনে আমাদের সোসাইটিটাকে ডোমিনেট করলো। আমরা ওই গুরুকুলের শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা মক্তবের শিক্ষা ব্যবস্থা সেগুলো আমরা ছেড়ে দিলাম। আর যে সিস্টেমের ইকোনমিক আর সামাজিক জীবনযাপন শুরু হইল, সেখানে দেখা যায় যে ওই মাদ্রাসা বা টুলে পইরা সংস্কৃতির পণ্ডিত আর মাদ্রাসার হুজুর, এগুজনের সমাজে কোনো কাম নাই। এগুজনের সমাজে কোনো কাম নাই। একজন মুক্তি যখন পইরে আইব, পইরে এসে সে কি ডাক্তারি করে আসবো, মাস্টারি করে আসবো, তার উপায় কি? তোর মাদ্রাসা খুইলে চান্দা তুইলে খাওয়া ছাড়া তার রাস্তা নাই। যার জন্যে এই দিক থেকে এই দিকটারে পিঠ দিয়ে যে দিক দিয়ে কাজ পাওয়া যায়, বাইসে থাকার সুবিধা পাওয়া যায়, নিজেকে বিকাশ করা যায়, সেই ব্যবস্থার মধ্যেই সব মানুষ ঝাঁপিয়ে পড়ে গেল। আর সেই ব্যবস্থা যেটা পশ্চিমীয় স্টাইলের যেটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার নিরিখে যেরকম মান সম্মান বা যেরকম ভক্তি শ্রদ্ধা করা লাগে তাই করলো। ইদানিং আধুনিক সমাজ ব্যবস্থায় যে এই 21 শতিকার দিকে যখন আমরা উত্তরণ হইলাম, বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সামাজিক কারণে, বিভিন্ন কারণে দেখা যায় যে এই নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে যেটা নৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধের অবক্ষয় হয়। বিশেষ করে আমি এটাকে একজন রিটায়ার্ড টিচার হিসেবে, আমি বিগত 35 বছরের যেটা অভিজ্ঞতা আমার শিক্ষক হিসেবে, আমি বলুম যে এই রাজনৈতিক প্রভাবে শিক্ষকদের প্রতি যেটা শ্রদ্ধা ভক্তি সাংঘাতিকভাবে কমে আসছে। সাংঘাতিক ধরনের কমে আসছে। রাজনীতিতে তো তার কি নেই? রাজনীতি কি এখন আমাদের রাজনীতিতে কোনো মূল্যবোধ নাই, কোনো মূল্যবোধ নাই। আজকে দিল্লির পার্লামেন্টে বা গুয়াহাটির অ্যাসেম্বলিতে কেস ছাড়া এমএলএ বা কেস ছাড়া এমপি কয়জন পাইবে? ক্রিমিনাল কেস ছাড়া এমপি কয়জন পাইবে? 52 জনের অধিক মানে সাংসদের কিছুদিন আগে একটা মানে কেস না কিবা না কেস না কিবা একটা কেস আছে তাদের নামে। হেম বড়ুয়ার মতো এমপি আছে কি? ক্লিন দেখা যায় না, এরকম এমপি নাই। এরকম ধরনের পার্সোনালিটি এখন ওখানে যায় না। যত মানে একটা সৎ লোক রাজনীতিতে বেশি দিন থাকতে পারে না। রাজনীতিতে একটা সৎ লোক বেশি দিন থাকতে পারে না। যে যত বেশি অসৎ হবো, হ্যাঁ তত তাড়াতাড়ি বড় নেতা হইয়া পারবো। কিন্তু স্যার এই পশ্চিমীয় সংস্কৃতি ফলো করবার যে বর্তমানের যেটা হিউম্যানিটি মানে মানবতা যেটা এই বস্তুটা স্যার কমে গেছে এরকম লাগে স্যার? নাই, এরকম লাগে না, কমছে। ফ্যাক্ট, কমছে। আমি সুন্দর সুন্দর কথা ডাইসে বলবো, তোমাকে ওই চ্যানেলে এসে এখন যে কথা বলতেছি, শ্রোতাদের প্রতি আমি বহুত ভালো ভালো কথা বলতে পারবো। কিন্তু আমি যে আমাকে এই নাগাদ আনছে কষ্ট করে, আমার বাবা আমার মা যে কষ্ট করে আমার পড়াইছে মানুষ করছে, বা যে সোসাইটিতে আমি ডাঙ্গর দিকে লইছি, সেই সোসাইটি বা সেই সোসাইটিকে আমি প্রত্যাখ্যান করুম। প্রত্যাখ্যান করে কি, সে আমার বাড়ি কয়াগুছিতে ভালো শিক্ষানুষ্ঠান নেই আমার পোলাভান পড়ানোর জন্য, আমি গুয়াহাটিতে পোলান পরিবার দিম বা রুটে পোলাভান পরিবার দিম বা বরপাড়া পোলান পরিবার দিম থাকুম, বাড়ি কয়াগুছি আমি থাকুম বরপাড়া। লাস্ট টাইমে যখন আমার কর্মজীবনের সামনে দেখুমু, বাবা মা একটা বোঝা, আমার পরিবারেও ভালো হয় না, সমাজকেও আমি ছেড়ে দিম, বাবা মাকেও পারলে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন। বর্তমান দেখা গেছে এইটি প্রবণতা প্রতি গুয়াহাটি সিটিতে প্রায় আমি ভাবি প্রত্যেক দিনই 2-4 জন করে বৃদ্ধ লোক ফুটপাতে রাত পহেলে সকালে পুলিশে পাইতেছে, বিভিন্ন এনজিওরা পাইতেছে, ঠান্ডার মধ্যে হ্যাঁ পাইতেছে। এরা আসে কোথায় থেকে? এদের ছেলে বা এদের শ্বশুর বাড়ি মানুষে বা এদের শালা সমুদ্রে গাড়িতে করে এনে রাইতে আর যার জন্য আজকাল আগে থাকতো, আগে বাড়ির আশ্রম থাকতো, সবটি পোলাহান নিয়ে বাবা মা থাকতো আশ্রমের মতো, এখন তাদের জায়গা ওখানে নাই। তাদের জায়গা মানে
এমনও কতগুলো আমাদের স্তরের শিক্ষা খুব উচ্চ শিক্ষিত মানুষ আমি পাইছি, আমার লাইফে পাইছি। হঠাৎ যদি তাদের জিগাইছি যে বলতো আজকে পৃথিবীর জনসংখ্যা কত, ও টপ করে তালে তালে বইলে ফেলাইতো 4 জন। কেন বলে? কারণ ওর স্ত্রী এবং ওর 2টা ছেলে মেয়ে, তার বাইরে পৃথিবীতে মানুষ আছে বলে ওর বাবার অবকাশই নাই, অ্যাজ ইউজুয়ালি উত্তর দেয় 4 জন। তাহলে ওই শিক্ষার মূল্য কি? এতটি ডিগ্রি লাগিয়ে যদি আজকে 10টা 15টা ডিগ্রি আছে, কিন্তু তারপরেও রাস্তা দেখেতেছে একজন অসহায় মানুষ আছে, কিন্তু তারে খারিয়া একটা কথা কওয়া বা হয়তো তার একটা সহযোগিতা করা বা হয়তো কিছুমান অপকর্ম বা খারাপ কাম হইতেছে, সেই জায়গায় যে একটা বাধা প্রয়োগ করা একজন এডুকেট পার্সন হিসেবে, কিন্তু স্যার এটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা গেছে না স্যার, দেখা যায় না। এখন আমি যদি বলি, সমস্যা হয়েছে কথা আর কাজের পার্থক্য মানুষের। আমি যেটা বলি সেটা করি না, আমি যেটা বলি সেটা করি না। আর মানবীয় মূল্যবোধের অবক্ষয়টা তো সেটা আছেই। ধরো তোমারে আমি কি বলবো, কাইয়া তো আজকালে গ্রামে পাওয়া যায় না, গুয়াহাটিতে পাওয়া যায়। একটা কাইয়া তুমি মেরে দেখো, হাজার হাজার কাইয়া তোমার সাইডমি থেকে ঘিরে ধরবো, নিশ্চয় স্যার, কা কা করতে করতে উত্তরাবল করে নেব। আচ্ছা, কোনোদিন কোনো পেপারে বা কোনো কাগজ পত্রিকা বা কোনো গল্প শুনছ যে বাঘ মেরে খায়, সিংহ মেরে খায়, বা শিয়াল মেরে খায়, বা আমরা পোষা জন্তু যেগুলো আছে মুরগিরে মারে কোনোদিন? কিন্তু শিক্ষিত মানুষ আমরা। আচ্ছা, পশুদের মাঝখানে দেখছো না? আর আমরা পশুদের এই যে বিভিন্ন পশু, ওরা যে বংশ বিস্তারের জন্য ওদের মধ্যে মেলামেশা আছে, ওরা পিউরলি বংশ বিস্তারের জন্য মেলামেশা করে। ওরা তো ধর্ষণ করে না, পশুরা কি ধর্ষণ করে? আচ্ছা, শিক্ষিত মানুষ এমন একটা দিন আছে না ইন্ডিয়া বা বিভিন্ন দেশে যে একটা ধর্ষণ কেস রেজিস্টার্ড হয় নাই? স্যার এভরিডে এই যে শিক্ষার ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দেখো, মূল্যবোধটা আমাদের মানুষের সবচেয়ে শিক্ষিত আর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, অথচ মূল্যবোধের ক্ষেত্রে কোন পশুয়ে শিশু পশুরে দর্শন করে না, কোনো বাঘে কোনো পশুয়ে তাদের প্রজাতির পশুকে মেরে খায় না। আর ওদের উপরে যেরকম কাইয়া যেরকম দল বাঁধে, এখন এখানে একটা মানুষ আক্রান্ত হইলে সাক্ষী দেওয়ার ভয়ে আমরা দৌড়ে তার পাশে থেকে সরে যাবুগা। তাছাড়া আরো একটা বড় দুর্ভাগ্যজনক সমস্যা আছে এই সোশ্যাল মিডিয়ার প্রভাব বিস্তার অনেক, কি যে এইটা একটা ভালো ভিডিও বানিয়ে যদি ফেসবুকে ছেড়ে দিবার পারি, যার জন্য একজনে মারতেছে, 2 জনে বা 5 জনে একজনে মারতেছে, ইমিরে বাইরে দর্শকরা কি করতেছে, মোবাইলটা তার রেকর্ডিং করতেছে। এই যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতার সমস্ত কিছু মিলিয়ে কি হয়েছে, মানবীয় মূল্যবোধের টোটাল যেটা পতন হয়ে গেছে। মানুষ পিছিয়ে পাইবে না, মানুষের ভালো মানুষের অত অভাব হয়েছে, মানে দেখবার পারে না। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে এখন আর সর্বশ্রেষ্ঠ মানুষেরও নাই, একদম শ্রেষ্ঠ যন্ত্র হয়ে গেছে গা মানুষগুলো। সুইচ দিলে কাজ করে, সুইচ না দিলে চুপ করে বসে থাকে। রাস্তাঘাটে স্যার আমরা বাইরে কিছু বর্তমান সময়ে দেখতেছি যে একটা এডুকেট পার্সন, শিক্ষিত, তার পিছনে কমসে কম 4টা ডিগ্রি লাগানো আছে, কিন্তু তারপরেও মানে একটা মেয়ে মানুষের দিকে মানে খারাপ একটা কমেন্ট দেওয়া বা উচ্চ সুরে মানে কথা কওয়া, তারপরে মানে রেসিং করা, বাইক রেসিং করা, অন্যজনের যেটা নাকি শব্দর পলিউশন হইতেছে। কত ডিসিপ্লিন থাকলে একটা শিশু বাচ্চা আছে, সে এক্সাম্পল এই বাড়িতে একটা শিশু বাচ্চা আছে, কিন্তু এই রাস্তাতে এইভাবে বাইক চালিয়ে যাব যার নাকি শব্দটা মানে অনেক বেশি, আর ওইটার জন্য একটা বাচ্চার মানে কত ডিসিপ্লিন শুনলে ওটা তার মানে কোনো ক্ষতি হয় না। দেখো, এনে আমি গোড়ায় থেকে একটা কথা বলুন, বিশ্বের যত মানব সভ্যতাই সৃষ্টি হয়েছে, সেটা হিন্দু মানব সভ্যতাই বলো, হিন্দু সভ্যতাই বলো, মেসোপটেমিয়া সভ্যতা বলো, চৈনিক সভ্যতা, চীনের সভ্যতাই বলো, গ্রিক সভ্যতাই বলো, প্রত্যেকটা সভ্যতার আউটকাম একটাই, কি যে মানুষের দ্বারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে সমাজ জীবন যাপন করব যেখানে প্রত্যেকজন মানুষের পূর্ণ বিকাশ হইতে পারে। আমাকে সমাজ জীবনের এইটাই হলো ইস্তেহার, যে প্রত্যেকজন ব্যক্তির যাতে পূর্ণ বিকাশ হইতে পারে তেমন অনুকূল একটা বাতাবরণ আমরা গঠন কইরে আমরা সমাজ জীবন চালাবো। কিন্তু তার পরিবর্তে আজকের বাস্তবতার নিরিখে মানে এখন এইটা পোস্ট
উত্তর আধুনিকতাবাদ চলতেছে। এই টাইমে আইসে যখন বিশ্ব সারা দুনিয়াটা একটা গায়ের মতো হয়ে গেছে, একটা গড়ির সমান, একটা গড়ির মধ্যে 12 ঘন্টার যেরকম আমরা টাইম দেখতে পারি, 24 ঘন্টার একটা আছে এক্স্যাক্টলি আমার কাছে সারা দুনিয়াটা ওই রকম হইতেছে। এখন ইরানে যে বা ইসরায়েলে যা চলতেছে, আমরা জুম করে হ্যাঁ আমাকে চোখের সামনে এসে সব দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। অত যখন সোসাইটির ইনফরমেশন আর ডাটা আর তথ্যর অত প্রাদুর্ভাব, অত সহজলভ্য হওয়া সত্ত্বেও আমাকে মন মানসিকতা আর মূল্যবোধ সমাজ আর মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে, সেটা রাষ্ট্রীয়ভাবেই হোক আর ব্যক্তিগতভাবেই হোক, আমাকে এখন বেশিরভাগ 2-1 পণ্ডিত, 2-1 ভালো লোক বাদে বাকি বেশিরভাগ মানুষ তারা কি করে যে অন্যের বিকাশের রাস্তা রোধ কইরা নিজে কিভাবে বিকাশ হওয়া যায়, এইটাই এখন বেশি হয়েছে। আর যার জন্যে মানবতার মূল্যবোধের একেবারে অপমৃত্যু সমাজ হয়েছে। এ সম্পর্কে আর কাউরে হুইস করারও দরকার নেই। আর মানুষ যখন স্যার স্যার বর্তমান সময়েও ধর্মটা ভালো করে বাইসা আছে দেখি কি জানি অল্প অল্প মানবতা আছে, কিন্তু স্যার যদি টোটালি বর্তমান যেটা যুগ আইতেছে আর মানে ইন ফিউচার আজকে থেকে 50 বছর পরে মানুষ তো আরো মানুষের প্রতি, ঠিক আছে তুমি যে কথা কইছ ধর্ম, হ্যাঁ ধর্মের জন্য মানবতা আছে, কিন্তু এনেও এই আছে বেজাল একটা রয়ে গেছে। কিরকম ধর্মে মানবতা ক্ষেত্র বিশেষে রাখে, আবার বিভিন্ন কত ক্ষেত্রে দেখা যায় ধর্মই ফের পায় না। সংবিধান আছে, হ্যাঁ ধর্মই ফের পায় না। সে ধরো আমি পাকিস্তান আর বাংলাদেশ ইন্ডিয়ার বিভাজনের টাইমে, ভারত বিভাজনের টাইমে 1947 বা পাকিস্তানের 71 যেটা মুক্তি আন্দোলন, বাংলাদেশ আর পাকিস্তান, হ্যাঁ পাক বাহিনী বাংলাদেশে মানুষকে রাস্তায় ধরছে, ধরে কলেমা কইবার কইছে, হ্যাঁ কলেমা কইবার পারলেই তারে ছেড়ে দিছে, কলেমা কইবার না পারলেই তারে গুলি করছে, কারণ হি ইজ হিন্দু। গতিকে ক্ষেত্র বিশেষে দেখা যায় ধর্মও মানুষকে ঠিক করে না, পূর্ণভাবে সেফগার্ড দিতে ব্যর্থ হয়, বরঞ্চ ধর্ম আরো অফেন্সের কারণ হয়। বুড়ো মুভমেন্টে ওরা এদের বুড়ো মুভমেন্ট যেটা হয়ে গেল একটা টাইমে, যেটা বুড়ো মুভমেন্টে পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল, ওরা চুলদারি থাকা মানে মঙ্গোলীয় সেক্টরের না, চুলদারি থাকা মানুষ মানে বড় না, এই কথাটাই যদি ওরা বুঝা পারছে যে না এইটা দাড়ি চুল আর যে হিসেবে দেখা যায় ও বড় না, ওইটাই যথেষ্ট শুট করছে। গতিকে এটা যে সমাজের মানুষের বাইসা থাকার বুঝছো একবারে নিরাপদ একটা ধর্ম বা সম্প্রদায় হিসাবে চিন্তা চর্চা আমি বহুত ক্ষেত্রে দেখি ইতিহাসে, বহুত ক্ষেত্রে এটা সে এখন ইসরায়েলিরা প্যালেস্টাইনি একজন মানুষ হিসেবে প্যালেস্টাইনি ও ইসরায়েলি সৈন্য একটা যদি সম্মুখে একজন মানুষ পায় বা সৈন্য পায় যে হি ইজ প্যালেস্টাইনি, দিস ইজ সাফিস টু শুট হিম, দিস ইজ সাফিস। হ্যাঁ ও দোষ আছে না ভালো আছে, একটা প্যালেস্টাইনি সৈন্য আর একটা ইসরায়েলি সৈন্য নর্মাল সময়ে সুন্দর বর্ডার এরিয়াতে সন্ধ্যায় বসে 1 কাপ চা 2 কাপ পানিয়া ভাগ করে খায়, কিন্তু দিনে যখন পরিস্থিতির অবনতি বসে, রাজনৈতিক সংঘর্ষের সৃষ্টি হয়, তখন একটা প্যালেস্টাইনি সৈন্য একটা ইসরায়েলি সৈন্য যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় শুট করে মারে, বা একটা ইসরায়েলি সৈন্যকে একটা প্যালেস্টাইনি সৈন্য সেই জায়গায় শুট করে মারে, কিন্তু নর্মাল টাইমে এরা কিন্তু 1 কাপ চা বাগিয়ে খায়। এক্স্যাক্টলি বাগা বর্ডারে কি সুন্দর পরিস্থিতি, কিন্তু দিস ইজ সাফিস at the time of tension that he is American military, he is in Pakistani military, Indian military will shoot him and Pakistani military also shoot their opposite. গতিকে এগুলো একটা টাইমে যে মানব সভ্যতা ভুলুণ্ঠিত হয়ে যায়। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আলবত, কিন্তু স্যার ভারতবর্ষর মূল মানে একটা বস্তু দেখা যায় ধর্মের ভিত্তিতেই রাজনীতি হয়,
মানে প্রত্যেকটা বস্তুর মধ্যেই মানে যে অ্যাকচুয়ালি রাজনীতির মধ্যে মূল এজেন্ডা দেখা যায় যে কি ধর্ম, কিন্তু স্যার অ্যাকচুয়ালি রাজনীতির মূল এজেন্ডা কি থাকার প্রয়োজন আছে ভারতবর্ষের? আচ্ছা, তার আগে আমি ধর্মপক্ষতা আর ধর্ম নিরপেক্ষতার উপরে তোমার একটা বস্তু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এই ধর্মনিরপেক্ষ শব্দটা ব্যবহারের ক্ষেত্রে সেকুলার, এটা মূল পরিভাষা, ইংরেজি পরিভাষা হলো সেকুলার। এই সেকুলার শব্দটা আসলে হিউম্যানিটি সায়েন্সের জন্য সৃষ্টি হয়েছে না, ল্যাঙ্গুয়েজ হিস্টোরিতে, ভাষা ইতিহাসে, ভাষা তত্ত্বে সেকুলার শব্দটা এই হিউম্যানিটি সায়েন্স মানে মানব বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের জন্য এই শব্দটা আসল না। এই শব্দটা আসল সায়েন্সের জন্যে। এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড সেকুলার। কোন কিনা সেই যে আমি কথা বলতেছি এখানে, তোমাদের এই যে মোবাইল ক্যামেরা, এই যে মাউথ স্পিকার, এই যে এগুলা বিজ্ঞানের আবিষ্কার। এইটাকে একটা টেকনোলজি, কৌশল। এগুলোর কোনো ধর্ম নাই, সেকুলার। কিন্তু পুরাতন সভ্যতা কি দেখা গেল, যখনই গ্যালিলিও বা আইনস্টাইনেরাও অদ্ভুত অদ্ভুত কথা আবিষ্কার করা ধরল মানুষের প্রচলিত বিশ্বাস বিরোধী। আগে ভাবতো পৃথিবী, সূর্য পৃথিবীর চারি মুহূর্তে ঘুরে, কিন্তু গ্যালিলিওর দূরবীনে কইল কি না, পৃথিবী সূর্যের চারি মুহূর্তে ঘুরে। তখন ধর্মবিশ্বাসে থাকো একটা আঘাত সৃষ্টি হইল। আঘাত সৃষ্টি হওয়ার নগে নগে গ্যালিলিওর এনে কইল তুমি বিষ খেয়ে মরে যাও, আমাকে ধর্মবিশ্বাসে আঘাত করছো। একটা জিনিস আবিষ্কার করে আর তারা এসে থাকো বিজ্ঞানীরা দৈরা ফেলায়, মারে। তখন বিজ্ঞানীরা ওদের আবিষ্কার এবং ওদের জীবন বাঁচানোর জন্য একটা শব্দ ব্যবহার করলো, সেকুলার। যে আমাকে বিজ্ঞানের যে আবিষ্কার, বিজ্ঞানের যেটা উদ্ভাবন, এগুলা সব সেকুলার। এই সেকুলারটা আসলে ওই জায়গায় থাকা ভালো আছিল, তা না হইয়া রাজনীতিতে, সমাজনীতিতে এই সেকুলার শব্দটা ব্যবহার হইল। টিল এ পারসন ইজ রিলিজিয়াস, আমি যে পর্যন্ত একজন মানুষ, আমি একটা ধার্মিক মানুষ হম, হ্যাঁ পর্যন্ত কি আমি সেকুলার হয়ে হারুম? কও, আমি অন্যের ধর্মের শ্রেষ্ঠ ধর্ম বলা পারুম? বলা তো পারুম না। গতিকে সেকুলার আর হিউম্যানিটি সায়েন্স এটা একটা জটিল জিনিস, ভুল প্রয়োগ হয়ে নিয়ে আর একটা খিচুড়ি একটা সৃষ্টি হয়েছে সমাজনীতিতে, রাজনীতিতে। হ্যাঁ, আমি জিন্নারে সেকুলার হিসেবে বিশ্বাস করি, নেহরুরে সেকুলার হিসেবে বিশ্বাস করি না, কারণ জিন্নার ধর্ম ছিল না। কিন্তু আবার দেখো, মুসলমান তখনকার মুসলমান করলো কি, ধর্মীয় ভাবে পরিষ্কার পবিত্র জায়গা, দেশ, পাক স্থান, এই দেশের নীতি, এই দেশের রাষ্ট্রনেতা বানাইলো জিন্নারে, যার ধর্ম নাই। এথিস্টটা ছিল। জিন্না বলা লাগছিল না, আমি আমার ধর্ম নাই, আমার তোমরা ধর্মের ভিত্তিতে গঠন হওয়া রাষ্ট্র হয়, আমার তোমরা কি না। যার জন্য মাঝে সময় নেহরু কোশ্চেন করতো, হ্যালো মিস্টার জিন্না, হাউ অ্যান্ড হোয়াই ইউ আর দ্য লিডার অফ পাকিস্তান? বিকজ পাকিস্তান ফর্ম অন দ্য বেসিস অফ রিলিজন। তখন কইছে, ইউ মিস্টার নেহরু, ইউ ডোন্ট নো হোয়াট ইজ কল্ড সিজন পলিটিক্স। দিস ইজ জাস্ট এ সিজন পলিটিক্স। They are in a want of leader and they want me, I took the opportunity. This is called season politics. তো এখানে ধর্মটা এইভাবেই বিভিন্ন জায়গায় কিভাবে ব্যবহার হইতেছে। এখন যেটা ধর্ম নিয়ে ভারতের যেটা সেকুলার, মোরলেস ভারতের সেকুলার ক্যারেক্টারটা যথেষ্ট ভালো আছিল, যদি বিভিন্ন জায়গায় সেকুলারিজমটা বিভিন্ন সময়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তবু অন্য রাষ্ট্রের চেয়ে ভারতের সেকুলারিজমটা যথেষ্ট অ্যাডভান্স আছিল। কিন্তু সেটাকে বিগত 10-12 বছরের বিশেষ একটা দলের রাজনীতির কুকর্মের ফলে, কুরাজনীতির ফলে প্যারালেলি এরা দুটা কমিউনাল চিন্তা চর্চাকে হাইলাইট করে গেতেছে, যাইয়া মানুষকে দুইটা ভাগ করে নিয়ে যাইতেছে তাদের যারা পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য। কার কি স্টাইলের সেকুলারিজি এদের কমিউনাল চিন্তা চর্চা দেহ, হিন্দুকে একত্রিত করার জন্য হিন্দুকে বলে না, মুসলিম লিডারকে বলে যে তোমরা একটা ডায়লগ দাও। মানে গত ইলেকশনের 3 দিন আগে শুরু করাতে মিটিং করলো রহিম আজমল, মিটিং করে গেলো এবার লঙ্গি টুপি সরকার হইবে। সারা আসামে হাহাকার লেগেছে, সর্বনাশ,
যত হিন্দু মানুষ আছে তারা বল সর্বনাশ, না না এটা তো সাংঘাতিক কথা বলছে, লঙ্গি টুপি সরকার হবো। যার জন্য তারা আর অন্য কথা বাদ দাও, অন্য দল বাদ দাও, অন্য নীতি বাদ দাও, এবার ভোটটা আমরা হিন্দুরা হিন্দুকে দিয়া হিন্দুর দলরাও নয় লঙ্গি টুপির সরকারের তল থাকুন রাখবো। বাট লঙ্গি টুপি সরকার এটা একটা ফিক্সড ওয়ার্ড, ফিক্সিং বাই সামবডি এলস। Fixing by somebody else, it is a fixed word to tell in public meeting by the son of Badruddin Azmi. ওরা মুসলমান এক করার জন্য কথাটা বলছে আল্লাহ। এইরকম সুন্দর মুদ্রা স্যার। তো সাম্প্রতিক সময়ে একটা বস্তু দেখা গেছে স্যার, যে এই যে ধর্মের ভিত্তিতে যেটা ভারতবর্ষে একটা রাজনীতি হইতেছে, আর এই রাজনীতিতে বহুত একটা ক্ষতি হইতেছে বলে ফিল হইতেছে। নবপ্রজন্ম আলোক কি শিখতেছে আর কি মেসেজ দিতেছে আমরা। আর একচুয়ালি ভারতের রাজনীতি ধর্মের ভিত্তিতে না হয়ে বিকাশের, নিম্ন সমস্যার সমাধান, ডেভেলপমেন্টের উপরে বা এরকম ধরনের বহুত আছে যে হেডের ভিত্তিতে রাজনীতি অনেক, কিন্তু রাজনীতি হইতেছে কি এর ভিত্তিতে, যে ধর্ম ভিত্তিতে। আর প্রত্যেকজন রাজনৈতিক লিডাররা একটা বস্তু যে তারপরে ভাষণও দেওয়া যায় যে হিন্দু মুসলিম ওয়ার্ড ছাড়া কোনো একটা ভাষণই নাই। তো স্যার এটার বিষয়ে আমি স্যার কি করেছি, এখানেও আমরা একটা কথা বলা পারি যে আমরা যে শিক্ষা, যে ডিজাইনের শিক্ষায় আমরা শিক্ষিত, সেটা এখনো পাশ্চাত্য ডিজাইনের শিক্ষায় শিক্ষিত। আমাকে যেটা ভারতের শিক্ষানীতি ব্রিটিশরা ইন্ট্রোডিউস করছিল, আর সেটা বহুত ঘষা মাজা যাই করা হোক, কিন্তু যেটা টোটাল পরিকাঠামো এখনো ওয়েস্টার্ন সিস্টেমে আছে। ওয়েস্টার্ন সিস্টেমে আছে সমাজের মূল সমস্যাগুলো আমরা এখন, ব্রিটিশরা সমাজের মূল সমস্যাগুলো চিন্তা করতো না, এরা কেমনি করে বেশি মুনাফা এখান থেকে আদায় করে দেশে নিতে পারতো। আর তার জন্য এখানে একটা জিনিস তারা আবিষ্কার করছিল, যে ইন্ডিয়াতে যত মুসলমান বা এশিয়াতে, সাউথ এশিয়াতে মুসলমান বা হিন্দু বা 250 ধর্ম আছে, এই বিভিন্ন ধর্মের মানুষগুলো ধর্মকে অত বড় বলে ভাবে যে ধর্মের নামে এরা মরে যেতে পারে। এই জিনিসটা ব্রিটিশের বড় আবিষ্কার ছিল। হ্যাঁ, এই আবিষ্কারটা যদি ব্রিটিশে করতে না পারতো, বোধহয় আরো 100 বছর আগে এই দেশ থেকে যাওয়া লাগতো। এরা এই অস্ত্রটাতে 200 বছর রাজত্ব করে সুন্দরভাবে আরামে রাজত্ব করে গেল। মুঘলে ঠিক কিন্তু 800 বছর রাজত্ব করে গেছে। ওরা, ওনাদের কথাটা আলাদা, ওনাদের প্রশাসনটা আলাদা, কিন্তু ব্রিটিশের ওখান থেকে এই বিদ্যাটা আমরা শিখে রাখলাম। মার্কসিয়ান হিস্টোরিয়ান বা সাবাল্টান হিস্টোরিয়ান যারা, তারা ভারতের স্বাধীনতাকে স্বাধীনতা বলে নেয়, ক্ষমতার হস্তান্তর বলছে সাদা বুর্জোয়াদের হাত থেকে কালা বুর্জোয়াদের হাতে। হ্যাঁ, এটা শিক্ষিত, একই শিক্ষিত। ব্রিটিশরা অক্সফোর্ড কেমব্রিজে যে শিক্ষা দিচ্ছে, আমরা জেএনইউ বা আলিগড়ে আমরা সেই শিক্ষাই নিতেছি। আমরা কালা চামড়ার মানুষ আর ব্রিটিশরা দলা চামড়ার মানুষ। আমরা যারা শিক্ষিত মানুষ, তারা আমরা ক্ষমতাটা নিলাম, আমার কাছে হস্তান্তর করলো ব্রিটিশরা। ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করছে কংগ্রেসের ভয়ঙ্কর স্বাধীনতা আন্দোলনের প্রভাব না। ক্ষমতা যখন হস্তান্তর করছিল তখন স্বাধীনতা আন্দোলন তেমন প্রবল ছিল না। 42-এর গণ আন্দোলন বা বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা প্রভাব, সেটা 45-এ শেষ হয়ে যায়। কিন্তু 46-এ যেটা নির্বাচন হয়েছিল ইংল্যান্ডে, লেবার পার্টির ইস্তেহারা ছিল যে যদি আমরা সংসদে সরকার গঠন করতে পারি, ভারতকে স্বাধীনতা দিয়ে দেব। লেবার পার্টি সরকার গঠন করলো, আর ওরা হিসাব করে দেখলো যে ভারতের সাম্রাজ্যবাদী শাসন চালাইতে আমাদের যেটা ইউনিট কস্ট, 5 জন মানুষ শাসন করে যে টাকা আমাকে লাভ হয় তার চেয়ে এখন লস বেশি হয়। লসে চলা একটা সাম্রাজ্য আমরা এখন ছেড়ে দেওয়ার সময়, লসে চলতেছে, এখান থেকে তারা লাভ দিতেছে না। ডেবিটে আসছিল, ক্রেডিট আগে আসছিল। যখন ভারত ব্রিটিশের ডেবিট সাম্রাজ্য তখন ছেড়ে দিল। এরা 48-এ ছেড়ে যাওয়ার কথা, 47-এ ছেড়ে দিল। কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য কিরকম পাল্লাপাল্লি লেগে গেল। তোমরা ফ্র্যাঙ্কলি বলতে পারবো একটা কথা, একটা রাফ হিসাব, ইনজুরির কথা বাদ দাও,
জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যম দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের মারামারি কাটাকাটি হিন্দু মুসলমানরা আরম্ভ হইল। আর সেই মারামারি 46 থেকে 47 থেকে 52 নাগাদ টোটাল 56 লাখ মানুষ রাস্তায় প্রাণ বিসর্জন দেয় হিন্দু বা মুসলমানদের স্বাধীনতা গ্রহণ করতে, স্বাধীনতা অ্যাকসেপ্ট করতে। অর্থাৎ যে ব্রিটিশরা ভারতে স্বাধীনতা হরণ করে এই সাম্রাজ্যবাদ পাচ্ছিল, পলাশির যুদ্ধের মাধ্যমে প্রথমে ব্যাপারিক থেকে শাসন করতে হয়, সেখানে 6-7 জন সৈন্যবল ছিল। আর এই শাসন, এই স্বাধীনতা ভারতীয়দের হাতে হাইদে দিল, হাইদে দিয়ে এমন ভাবে দিল দেশটাকে বাদ করে যে এই স্বাধীনতা গ্রহণ করতে এরা 56 লাখ মানুষ খালি প্রাণ বিসর্জন দিল, শহীদ হইল। ইনজিউর কত হলো হিসাব নাই। এরা এমন খারাপ একটা মেসেজের মাঝ দিয়ে স্বাধীনতাটা হস্তান্তর করল কালা বড় লোকের হাতে, সাদা রঙের বড় লোকরা ক্ষমতাটা হস্তান্তর করে গেল। আর বাকি সব পলিসি একই রয়ে গেল, ওই পলিসি রয়ে গেল, ওই রিজার্ভ ব্যাংক রয়ে গেল, ওই শিক্ষানীতি রয়ে গেল। সংবিধান তো মৌলিক সংবিধান বললে এটা দিকদারি আছে, কারণ সমস্ত দেশের বিভিন্ন ধরনের সংবিধান বিআর আম্বেদকর দেখে একেবারে কম্পাইল করে কোন দেশের সংবিধানের কোন কথা বাদ না রেখে মস্তবাড়ি পাহাড়ের সমান সংবিধান একটা দেশের জন্য বানিয়ে দিল। হ্যাঁ, দেশের জন্য বানিয়ে দিল। আর সেখানে বহুত কথাই রাখলো, সবই ভালো কথা, সমাজবাদের কথা আছে, কিন্তু সমাজতান্ত্রিক দেশে ভারতের শাসন চলে না। লাল বাহাদুর শাস্ত্রী আক্ষেপ করে বলছিল যে আমি ভাবছিলাম ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো প্রাইম মিনিস্টার হিসেবে, যেহেতু সংবিধানে সমাজতন্ত্র কথা আছে, সোশ্যালিজম, প্রজাতান্ত্রিক। কিন্তু আমি দেশে যখনই প্রজাতান্ত্রিক পলিসি নেওয়ার জন্য আমি এগিয়ে চাই, তখন আমি 2 কাক পুঁজিবাদী তন্ত্রের দিকে, পুঁজিবাদী দিকে আমি পাইছিয়ে যেতে পারি। এমন টেকনিক্যাল সংবিধান আমাকে এখানে ওটা একটা কথার কথা রাখা আছে। এরকম ধরনের এই জটিল সংবিধান আমাকে সমাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ হিসেবে তেমন ধরনের পলিসি অ্যাডপ্ট করুন তা নাই। আর এখন তো যেটা আরম্ভ হয়েছে এটা তো কিছুই না, মুক্ত পুঁজিবাদী শাসন ব্যবস্থা আরম্ভ হয়েছে, মুক্ত পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এখন কোম্পানিতে পাগল হয়ে যায়, আদানির কোম্পানির যদি ঋণ হয়, গভর্নমেন্ট পাগল হয়ে যায়, আদানির যদি ঋণ হয়, এই যে কয়েকটা বিমান কোম্পানি রোজা রয়ে গেছিল, তাকে কত করোড়, হাজার হাজার করোড় টাকা এই দিয়া লোন দিয়ে তাকে আবার রিভাইভ করে এলো। অথচ কত কৃষকের ফসল কিন্তু মুক্ত ভাবে কিন্তু কৃষকের ছোট ছোট লোন, এই লোন মাফ করেন, উনি বাদ দিতে কৃষকের ফসল বাদ বানিয়ে খাইতেছে, তার জন্য ইস্যুর আছে, তাও তো পয়সা দিতে নাই। আর বিভিন্ন রাজনৈতিক দলের দালাল আরো দুইটা খাইয়া কি। আর ডিআরডি একটা ডিপার্টমেন্ট দেখছে কিছুই না সেখানে। হ্যাঁ, ডিআরডি ডিপার্টমেন্টে কি দেওয়া আর নেওয়া, এইটা হলো ডিআরডি। পয়লা দাও অফিসারকে, তারপর তুমি নিয়ে যাও, কাজ কিছুই নেই। রাজনৈতিক দলের কর্মী চইলা খাওয়ার একটা ডিপার্টমেন্ট, রাজনৈতিক দলের কর্মী গো আর খরচের জন্য ডিআরডি একটা ডিপার্টমেন্ট। আমি তো হিস্টরি ডিপার্টমেন্টের বিএসপি কলেজের মানে অধ্যাপক আছেন। তো স্যার 800 বছর মোগলে ভারতবর্ষ মানে শাসন করলো, তো স্যার তারপরে অবদান বা হয়তো তারপরে ধ্যান ধারণা কি আছে? ভারতবর্ষ তারা 800 বছর শাসন করছে, বা আরো যদি করতো, ভারতবর্ষ মুঘলের শাসনের আমলে মধ্যযুগের সৃষ্টি হয়, ভারতের সভ্যতার মধ্যযুগের সৃষ্টি হয়, ভারতের অর্থনীতির মধ্যযুগের সৃষ্টি হয়, ভারতের রাজনীতির মধ্যযুগের সৃষ্টি হয়। তখন ভারতের সায়েন্স, এগ্রিকালচার, এডুকেশন, ট্যুরিজম, এন্টার বিভিন্ন বিষয়গুলো বেশ অন্য দেশের তুলনায় যথেষ্ট বেশি অ্যাডভান্স হয়েছে। সাংঘাতিক ধরনের সম্পদের ভান্ডার থাকা দেশ ছিল ভারত, আর সাংঘাতিক ধরনের কৃষি ভিত্তিক খাদ্য সামগ্রী উৎপাদনের দেশ ছিল ভারত। আর যার জন্য বিদেশি বিভিন্ন শক্তিরা যারা খুব কষ্ট করে জীবনযাপন করতো, যেরকম এই আফগান শক্তি বা
যদি মঙ্গল বলো বা চেঙ্গিস খান এদেরকে বলো, এদেরকে ভারতের সম্পদে এদেরকে লালায়িত করতে এরা আসতো ভারতের সম্পদ লুটার জন্য। ভারত হিন্দু রাষ্ট্র তাইতে আসে নাই তারা, ভারত সমৃদ্ধিশালী ধনী রাষ্ট্র তাইতে তারা লুটার জন্য আসে। কিন্তু মুঘল মুঘলতা যদি আমরা বলি, এখন রাজনীতি, বর্তমান রাজনীতিতে মুঘল হিস্টোরির উপরে যে ধরনের কথাই বলুক না কেন, আমি একজন হিস্টোরি ছাত্র হিসেবে তো আমি স্ট্রংলি বলবো, ব্রিটিশরা যেরকম দরমাহার থেকে আরম্ভ করে ঘুষ বেটির থেকে আরম্ভ করে 10 পয়সাও এখানে খরচ করে নাই, সমস্ত ইংল্যান্ডে নিয়ে গেছে, কিন্তু মুঘলরা 10টা পয়সাও ঘুষ দিতে দেয় নাই। এখানেই তারা প্রোটেকশন করছে, এখানকার সোশ্যাল সিস্টেমটাই তারা সুন্দর নতুন করে ফর্ম করছে। তারা যে শক্তির দিকে, এমনি একটা কথা তাদের দোষারোপ করা হয় কি এরা হিন্দু মুসলমান বানাইছে, না, এরা কোনোদিন হিন্দু জোর করে মুসলমান বানা নাই, না। বহুত হিস্টোরিয়ান কইবার চায় এক হাতে তুরাল থাকতো এক হাতে কোরআন থাকতো, না। আমি কিন্তু কোন লেখার মধ্যে পাইনি কোন সম্রাটের ধর্ম প্রচার করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য তবলিগ করবার গেছে, তাই না? আমি পাইনি। সুলতান মাহমুদ যে সোমনাথ মন্দির আক্রমণ করে যখন আজমিরের রাস্তা ধরে যখন দেশে ঘুরে যাওয়ার নয়, আনা সাগরের পারে যখন সন্ধ্যায় তাম্বু গাড়ি রাত থাকার জন্য আজানের শব্দ শুনে সেন্ট্রি পাঠিয়ে কিছু দূরে এই আজান কেরা দিল, এই দেশে আজানের শব্দ। পরে সেন্ট্রি এসে কয় যে একটা দরবেশ ওখানে ছোট আস্তানা করে কয়েকটা শীর্ষ বালক নিয়ে ওখানে মুসলিম হিসেবে থাকে, চলো ওখানে আজকে রাত শিবির করে থাকবে। যাইয়া ওখানে পয়লা সুলতান মাহমুদের লোকে খাজা বাবার সাক্ষাৎ, খাজা বাবা জানতো না বা সুলতান মাহমুদ জানতো না যেটা খাজা বাবা ওখানে মিশন নিয়ে আসছিল ইসলামের কলেমার দাওয়াত, কিন্তু সুলতান আসছিল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেখানে ধন সম্পদের ভান্ডার, সোনা মণিমুক্তা যেখানে আছে সেগুলো বিছিয়েছিল, 17 বারে ছিল। পয়লা সুলতান মাহমুদ এই অভিযানের সময় দেখলো না ভারতে ইসলাম প্রচার হইতেছে, কলিমার দাওয়াত হইতেছে। এইরকম বিভিন্ন রাজনৈতিক যেগুলা আক্রমণ বা মিশন আসছিল মোহাম্মদ বিন কাশিমের আমলে থেকে, যেগুলা রাজনৈতিক মিশন আসছিল এই মিশনগুলোর পাশে পাশে, যেরকম ইংরেজদের পাশে পাশে খ্রিস্টান ব্যাপটিস্ট মিশনারি আসছিল, এক্স্যাক্টলি মুঘল আক্রমণকারীদের সাথে সাথে এই বিভিন্ন বহু ওলি আল্লাহ কলেমার দাওয়াত দিয়ে ভারতে এই উপমহাদেশে ঢুকিয়েছিল। তার উদাহরণস্বরূপ তোমার আমি কমু, এই যে সিলেট ডিস্ট্রিক্টে ওনার আস্তানা দরবার শাহজালাল আউলিয়া, উনি সুদূর বাগদাদ থেকে 360 জন আউলিয়ার সাথে নিয়ে ইনি সারা ভারত হাইটা ভ্রমণ করে এসে সিলেটে উনি হেডকোয়ার্টার করে। মৌলানা রুমি উনি একজন, আজও উনার সমকক্ষ মৌলানা সারা বিশ্বের ইসলামিক উম্মায় সৃষ্টি হয় নাই। উনি বায়াত হয়েছিল, উনার গুরু রোজাই যে এক দোয়া বার আজকে এটা অনাবিষ্কৃত ছিল, বর্তমান সেটা উদ্ধার হইতেছে। এরকম শয় আউলিয়া দরবেশ এরা আসছিল ভারতের কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আর উলেমা যারা ছিল রাজাদের সাথে, যে কুতুবুদ্দিনের আমলে 48 জন উলেমার দ্বারা একটা কাউন্সিল গঠন হয়েছিল, তারাই প্রশাসনের নীতি নির্ধারণ করত। আর তাকে জায়গির নাকি, খালি জায়গির নাকি, মাটিটাকে কর কাঠ হলে এইসব কিছু লাগে, যে সুলতানের দিবার না চায় তাই বাঁধব। একটা সুলতানা রেজিয়া মেলুক শাসন করতে চলে আমরা থাকুন না, সুলতানা রেজিয়া এমন পাঁচশোকে এমন ষড়যন্ত্র করে সাধারণ শৈলী একটা আলবিনকে বিয়ে দিল, খালি বিয়ে দেওয়াই না, ইন্ডিয়া থেকে তারা বাগাইল, খালি বাগা নিয়ে আফগানের মুরব্বীতে টাকা দিয়ে তারপর 2,000 হত্যা করা হলো। এগুলো একটু পথা ব্যাপারটা হইলি, যেরকম আদানি, রিলায়েন্স, আম্বানি, এদের ব্যাপারটা হইলি মোদির কাছে যে আক্ষেপ করে, উলেমাকে ব্যাপারটা হইলি সুলতান বাঙ্গ, সম্রাট বাঙ্গ। এই প্রবণতাটা দিল্লিতে প্রচুর ছিল। এই কথা জানতাম পেয়ে মোহাম্মদ বিন টুগলক একদিন সকালে রাগ উঠে আধা ঘন্টা টাইম
উলেমা জব করছিল, 10,000 উলেমা কুতল করছিল। কারণ তাদের আর কোনো কাম নাই, কোন ধর্ম প্রচারের কোন ব্যাপার না, কত বেশি করে ধন সম্পদ আহরণ করা যায় আর ক্ষমতা পাওয়া যায়। যদি ক্ষমতা দিবেন না স্যার, ওরে সুলতান বাংলা রাজা বাংলা খালি দিল্লিতে থেকে এই ষড়যন্ত্র নিয়েই থাকতো। এরা ধর্ম প্রচার করছে বলে আমি দেশে পাইনি। হ্যাঁ, ধর্ম প্রচার করছে যারা পেটের গামছা বাড়িতে, মাহিউদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার কাকি, উসমান হারুনি বা মৌলানা জালালউদ্দিন রুমি, তারপরে শাহজালাল আউলিয়ার সাথে আরো 360 জন, তার কয়েকজন আমার আসামি আসছিল, যেরকম মিরান শাহ। অবদান যথেষ্ট মানে আজকে আমি খুব আক্ষেপ হয়, আমার দুঃখ হয় যে নতুন ওহাবি মুসলমান কিছু হয়েছে, তবলিগি কিছু মুসলমান হয়েছে, তারা এই খাজা এই ওলি আল্লাহ ব্যাপারে এবং কুচ্ছিত কথা, মতামত, কবর পূজা, অমুক পূজা, তমুক পূজা, এইসব কথা বলে। কিন্তু এই সারা ভারতে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকা দেশ, একটা মুসলমান কোন উলেমায় কোনদিন দাঁড়িয়ে ব্যায়াম করে নাই, সমস্ত কিছুই ওলি আল্লাহ মিরান শাহ, আজান ফকির বলে জানি, আজান ফকির, উনি সাংঘাতিক জাদুঘর বা এই কি ধর্ম অদ্ভুত ধর্ম নিয়েছে, যার জন্য অসুবিধ অহংকার মানুষের দৈরে ওনার চোখ দিলে উঠে ফেলেছে, কানা ফিরে ফেলেছে। তবু উনি কলেমার দাওয়াত দিয়ে তাদের কাছে প্রিয় হয়ে গেল, সুন্দর প্রিয় হয়ে গেল। সেখানে উনি সুযোগ পেলে যাই হোক, আমি কয়েকবার গেছি। তার সাথে সংলগ্ন আরো অনেকটি সাওয়াল পীর, গোলাঘাট টাউনের ভিতরে সাওয়াল পীর দরকার। সেখানে হিন্দু মুসলিম গুলা কোনো কথা নাই, সবই যায় তাদের মনোকামনা মনোবাঞ্ছা পূর্ণ হয়, যার জন্য এমনি একটা বিশ্বাস আছে, সবই যাইতেছে। সেখানে কোনো জাতপাতের বাদ বিচার নাই, মানুষ, এরা মানুষ আছিল। আর সবই যারা মানুষ, তারা মানুষ হিসেবেই যায় তার কাছে মনোকামনা পূর্ণ করতেছে। এরা আসলে আসল জিনিস, কিন্তু এদেরকে আসল না বানিয়ে সব কামে সেদিন আমরা মুসলমান হইলাম, আর এই মৌলবীরা বানাইলাম আমরা মুসলমান, এইরকম ভাব আছে। কিন্তু স্যার, এই যে হিস্ট্রিতে তাহলে এইরকমের কোন রাজা নাই, এইরকমের কোন নাই যে এক হাতে তলোয়ার নিয়ে যায় আর হাতে কলমা নিয়ে যেতে, জোর জবরদস্তি যেটা হয়তো মানে ইসলাম ধর্ম গ্রহণ করার নিয়ে যে মানে ই করা হয়েছে, এরকম কিছু মানুষ কিন্তু পাওয়া যায়। আমি পাই নেই। সবচেয়ে হিন্দু বিদ্বেষী রাজা হিসেবে, সম্রাট হিসেবে ঔরঙ্গজেবরে বলা হয়, কিন্তু ইতিহাসের পাতা ঘাইটা ঔরঙ্গজেবের খুব মাইক্রো লেভেলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে যদি স্টাডি করা যায়, আকবরের সে অনেক বেশি হিন্দুদের উনি ভালো হইত। উনি রাজনৈতিক শক্তি, ভারতে হিন্দু শক্তি যদি সাথে না থাকে তাহলে ভারতে মুঘল সাম্রাজ্য টিকে রাখা মুশকিল আছে। এই জন্য সবচেয়ে সাহসী হিন্দু শক্তি আছে রাজপুতরা। এই রাজপুত গুলো উনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এদেরকে হাতের মুঠিতে রেখে সারা ভারত শাসন করছে। তার এই জন্য কিছু হিন্দু বিরোধী দেখাইছে। 14 জন হিন্দু অফিসার উনি ওনার রাজপ্রাসাদে অ্যাপয়েন্টমেন্ট দিছিল। যে ঔরঙ্গজেবের কথা হিন্দু বিদ্বেষী বলা হয়, সে ভারতে কোন আরামে কোনদিন ভারতের খেতে উৎপাদিত শস্য আরামে ভোগ করে নাই। সে নিজে টুপি লেখা, কোরআন লিখতো, আর তাই দিয়ে যা কামাই হইতো সেই পয়সা উনি খাইছে। ভারতের মাটিতে উৎপাদন হওয়া যত শস্য, যত আয় উনি ভারতেই রেখে গেছে। তার একটা উদাহরণ তাজমহলের থেকে আপনি করে নিয়ে। হ্যাঁ, আরো শোনো কিছু কথা। ওনার যদি হিন্দু বিদ্বেষী হয়নি, আকবর যখন 14 জন হিন্দুকে বড় অফিসার বানাইছিল, কিন্তু ঔরঙ্গজেব 148 জন হিন্দুকে বড় অফিসারের দায়িত্ব দিয়েছিল। মানে সেকুলার। হ্যাঁ, ঔরঙ্গজেব সাংঘাতিক ধার্মিক লোক আছিল। উনি সাংঘাতিক ধার্মিক লোক আছিল। মহাত্মা আলমাগি এই গিনার কোন কিছুর ধার ধারতো না, ন্যায় করার লোক আছিল। আর মানুষের মূল্যবোধের অবক্ষয়ের অবস্থা থেকে উনি কাউকে বিশ্বাস করা টান পাইত।
তার জন্য ইতিহাসটা আবার ভুল করলো কি, উনি কাউকে বিশ্বাস করলেন, অবিশ্বাসী মানুষ আছেন, এই কলঙ্ক দিল, তাকে ব্লেম দিল। কিন্তু যার উপরে ভালো বিশ্বাস, ভালো সততা না দিচ্ছে, তাকে উনি বিশ্বাস করে না। ছোট্ট একটা কথা ওই তোমাকে বলুন, আমি পাইছি একটা ইতিহাসে, উনি আফগানের বিরুদ্ধে যখন সৈন্য প্রেরণ করে, আফজাল খান ওনার সেনাপতি আছে, রাজস্থানের রাস্তায় যখন আফগান বিরুদ্ধে সৈন্য নয়, একজন ব্রাহ্মণের বাড়িতে ওর সুন্দর মেয়ে থেকে যুদ্ধে রওনা হয়েছে। আফজাল খান ব্রাহ্মণকে ডাকে বলে, তোর মেয়ে রেখে দিস, আমি যাওয়ার সময় তোর মেয়ে বিয়ে করে নিয়ে যাও, এই কথা বলে। এই কথা বইলে থুয়ে যায়, যাওয়ার পরে তাও ব্রাহ্মণ মাথা নষ্ট হয়ে গেল, কি বিপদে বললাম, যা শুনছি। ঔরঙ্গজেব খুব ন্যায় বিচারক, ওনার কাছে কথাটা জানাই, ঔরঙ্গজেবের কাছে উনি এইসব কথাটা জানাইবে। জানার পরে উনি বললো, তুমি চিন্তা করো না, সেদিন রাত্রে আমি তোমার বাড়িতে থাকবো। বামিনও করলে সারা ভালো কথা, বাসার বুদ্ধি নিবে রেখা দিই, মরা চইল, কারণ এই সম্রাট যদি আমার বাড়িতে যায়, তাহলে আমার বামনগিরি থাকতো না। যাই হোক, কিন্তু সেদিন সন্ধ্যায় যে উনি ছদ্মবেশে সম্রাটে বামনের বাড়িতে উঠলো। বামনকে বললো, তুমি আমার একটা খাস কামরায় থাকতে দাও, আমার প্রেয়ার আছে। একটা কামরা দিল, সেখানে উনি নামাজ পড়া অবস্থায় বসে মুরাকাবা মুশাহাদায় সুন্দর টানতেছে। এই টাইমে আফজাল খান এসে আইসিতে বাউন্ডারি পেয়েছে, কিরে তোর বেটি রেডি করে রাখছিস? হ্যাঁ রাখছি। অনেক ওই কক্ষে, যে কক্ষে সম্রাট আছে। আফজাল খান ভিতরে ঢুকে, উনি যায় নামাজে বসা। যখনই ঢুকছে, সম্রাট আফজাল খান কোষের দিকে তরবারিটা বাই করছে, টানবে বাই করে আফজাল খানের দুই টুকরা করবো, এই তরবারি উঠে বসছে। উঠে করে তো অন্য আরো বসিল না, যায় নামাজ বেশি না, নামাজের জায়গায় কোনদিন রক্তপাত করতে নেই। খালি আফজাল খানকে বললো, তুমি আমার প্রধানমন্ত্রী, শুধু নামাজের পাঠিতে দাঁড়াই ছেলে দিকে তুমি আজ প্রাণ ভিক্ষা পেলে। শুধু একটা ব্রাহ্মণের মেয়ের নিরাপত্তার জন্য সম্রাট নিজে সেটুক করছে, তাহলে তুমি কেমনি করে বলবা সে ঔরঙ্গজেব হিন্দু বিদ্বেষী ছিল? সমস্যা হইলো ইতিহাসটা হইলো গিয়া ঐতিহাসিকরা ঠিক না। এই যে যেসব ইতিহাসিকরা ডাটা বেশি ইতিহাসিক লেখা হাইলাইট করা হইতেছে না, এইটাই ট্রেজেডি আমার। এইটাই আমার ট্রেজেডি ভারতের ইতিহাসে। এই যে হিন্দু মুসলমানদের কাজে আসলে ব্রিটিশরা ইতিহাস বানাইলো, আর এখন এই ইতিহাসই বানানো। তো প্রিয়ানুকের কিতাবটা পড়লো, প্রিয়ানুক উনি একটা কিতাব লিখছে, উনি প্রায় 200 পৃষ্ঠা জোড়া বিবরণ দিছে তাজমহলটা একটা হিন্দু মন্দির আছে, আর সবকিছু মিথ্যা। কিন্তু কিতাবটা কত হাইলাইট করা হইতেছে, কিন্তু হইতেছে না, সাকসেস হইতেছে না। আর মুঘলরা দেখা যায় যে মুঘলরা যত জাপানে থেকে গেছে প্রত্যেকটা, আর এই টাইমে মুঘলের শাসনের টাইমে টোটালি ভারতবর্ষ একটা সম্পদশালী দেশ। আচ্ছা, মুঘল যদি আমরা নিষিদ্ধ বা বিদ্বেষী বা এই অস্পৃশ্য বলি, তাহলে তাজমহলের রেভিনিউ খাই কি আমরা? তার থেকে ট্যাক্স মানে কি 50 টাকা বা 100 টাকা টিকিট, দিনে কমে 5 লাখ মানুষ আসলে কত টাকা রেভিনিউ আসলে পার ডে? তাহলে আমরা সেটা খাই কি? লালকিল্লা, জামে মসজিদ, দেওয়ানে আম, দেওয়ানে খাস, মতি মসজিদ, দক্ষিণ ভারতের মাঙ্গালোরের টিপুর রাজমহল, এগুলা হাজার 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 ইনস্ক্রিপশন, হাজার হাজার আর্কিটেকচার, হাজার হাজার স্থাপত্য, এগুলা থেকে ক্রোড় ক্রোড় টাকা রেভিনিউ আসতেছে। তাদের না আছে অনেক কিতাব আছে, গাড়ি গাড়ি কিতাব আছে, এই টেকনোলজিকে হাইলাইট করে গাড়ি গাড়ি কিতাব আছে, কিন্তু সেটাকে আমরা এখন বেশি গুরুত্ব দিতেছি। ইদানিং কিছু কিছু আবার কিছু কিছু করে বুলবুলিয়া কথা একটা বানানো হইতেছে কি, আসাম যে পয়লা আক্রমণ করছিল বখতিয়ার খিলজি, বেঙ্গলের শাসনকর্তা, উনি বলে নালন্দা বিশ্ববিদ্যালয় দক্ষ করতাম, আমি কোন কিতাবে হইনি।
স্যার আজকে আপনি এত মূল্যবান সময় আঙ্গরে মিস্টার এক্সম্যান শোতে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ অল। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবেরই তো একটা করে লাইক আর শেয়ার কমেন্ট করবেন বলে আশা রাখলাম। থ্যাংক ইউ।